ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল। তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সামডে উই উইল ওয়ার্ক টুগেদার। পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় ভালো করা অত গুরুত্বপূর্ণ কোনো কিছু না, তার চেয়ে অনেক বড়, অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে। তাদেরকে আমরা জায়গা দেই না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থতা। আমার নিজের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেটা সত্য। 3 দিন আগে ঘটে যাওয়া মাইলস্টোনের শিশুদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। কোনো সংস্কার নাই। এইখানে প্রিয়র অনেক বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। এটা খুবই অবিশ্বাস্য যে এখানে দাঁড়িয়ে এই কথাগুলি বলবো। প্রিয়র সাথে পরিচয়টা হচ্ছে 2015 শেষের দিকে, এবং প্রিয়র সাথে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ হয়। আপনারা জানেন যে বাংলাদেশে একটা পেট্রোল বোমা হামলার একটা সিরিজ বোমা হামলা চলেছিল, এবং প্রায় 1000 খানেক মানুষের গায়ে সেই পোড়ার ক্ষত ছিল এবং অসংখ্য মানুষ মারা গেছে। তখন আমরা ঢাকা মেডিকেলে একটা স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে একটা রক্ত সংগ্রহ এবং তাদের অপারেশনের জন্য সহায়তা করতাম। তখন প্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করতে আসে, সেখান থেকে প্রিয়র সাথে পরিচয়। প্রিয়র সাথে আমি আসলে প্রিয়র বড় ভাই, রক্তের বড় ভাইয়ের মতোই। কারণ এইখানে আমার মনে পড়ে ফারুকি ভাই এখানে আছেন, ওনার আমার মনে থাকবে কিনা আমি জানি না। আজিজের পশ্চিমের বারান্দা একটা আড্ডা বসতো, আমরা সব বেশিরভাগ এখানে ভাঙাচোরা মানুষ। আমি নিজে ভাঙা পরিবারের। প্রিয়র সাথে সখ্যতা গড়ে উঠেছিল আসলে প্রিয় নিজেও একটা ভাঙা পরিবারের মানুষ, এই কারণে তার সাথে সখ্যতা বাড়ে। আমি আলোকচিত্রে পড়াশোনা করেছি, এখানে আলম ভাই আছেন, আমি পাঠশালায় পড়েছি শুরুর দিকটাতে। তো চেষ্টা করতাম যে যারা আলোকচিত্র পড়বে বা শিল্প জগতে থাকবে, আমাদের এরকম পুঞ্জীভূত হয়ে থাকি, আমাদের পরিবারের ধারণাগুলি, আমাদের এক হয়ে থাকাগুলি আসলে খুবই ভিন্নতর। এটা ফারুকি ভাইও বলতে পারবে। আজকে আমাদের সবারই হয়তোবা অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা আসলে খুবই মাটি ঘেঁষা মানুষ, এবং একজন আরেকজনের হাত ধরেই কিন্তু আমরা আজকে এত দূর আসছি। আমি আজকে আসলে এখানে কথা বলতে চাই নাই, কিন্তু আমি সাধারণত পাবলিকলি কথা বলি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কয়েকটা কথা বলা উচিত। যে আবুল হাসানের কবিতার মতো, সেটা যে কবিতাটা উদিত দুঃখের দেশ। আজকে দেখেন যে স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এসেও আমাদের হাহাকার, যন্ত্রণা, না পাওয়া বেদনাগুলি কতটুকু আসলে পরিবর্তন হয়েছে। আমরা এখনো প্রায় ভাঙাচোরা মানুষ। আমাদের দেখবেন যে এখনো রাষ্ট্রেরই প্রাতিষ্ঠানিক বুনিয়াদগুলি ঠিক হয় নাই, এবং আমরা হয়তোবা কেউ পদ পদবি পাচ্ছি, কেউ হয়তোবা সাফল্য পাচ্ছি, কেউ সুনাম হচ্ছে, কেউ শিল্প জগতে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেসব বন্ধুদের হাত ধরে, যাদের সাথে চলে জীবনের যে দর্শনটা আমরা হাজির করেছি উদিত দুঃখের দেশে, আমাদের নিজস্ব সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এগুলি আসে। আমরা এক প্লেটে 7 জন 10 জন খেয়েছি, এরকমও আছে। আমরা একই জায়গাতে দিনের পর দিন ঘুমিয়েছি, সামান্য টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে চলেছি। সেই রকম একটা মানুষ পাশে চলা প্রিয়, একটা আদরের বিড়ালের মতো একদম নিস্তব্ধ ছিল, আমাদের পাশে একদম নিশ্চুপ অবস্থাতে চলতো। সবার বন্ধু, আমি দেখলাম যে প্রিয় চলে যাওয়ার পরে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমার সকল বন্ধুরা কিভাবে প্রিয় বন্ধু হয়ে গেছে, প্রিয়র বন্ধুরা কি করে আমার বন্ধু হয়ে গেছে। বাংলাদেশে আপনারা যদি দেখেন যে সাংস্কৃতিক অঙ্গন বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিক বলেন, বাংলাদেশের সাংবাদিকতা বলেন, এই পুরো বিষয়গুলি কিন্তু তারুণ্য নির্ভর। কিন্তু দেখবেন যে তরুণদেরকে সামাজিক সুরক্ষা দেওয়ার মতো কোনো কিছু কিন্তু বাংলাদেশের রাষ্ট্র এখন তৈরি করতে পারেনি। সেটা যদি বর্তমানে আজকে দেখেন যে গণ অভ্যুত্থান পরবর্তী এই হাজারো লোকের হত্যা এবং আহত হওয়ার যে ন্যায্য বিচারটা, সেটাও আমরা দিতে পারি না এখনো পর্যন্ত। 1 বছর পার হয়ে যাওয়ার পরেও একটা মামলারও আপনারা দেখবেন যে কোনো সুরাহা হয়নি। প্রিয়র মামলা
এবং হচ্ছে শহীদ সৈকতের মামলা, এগুলি প্রথম দিকে হচ্ছে আমরা দায়ের করার জন্য আপনারা দেখেছেন যে আমরা 14 ঘন্টা 16 ঘন্টা করে যে থানাতে বসেছিলাম। সেই মামলা দায়ের হয়েছে, বছর গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত ন্যায় বিচার বা মামলাগুলির কার্যক্রমই ঠিকঠাক মতো শুরু হয়নি। আমি আশঙ্কা করি বাংলাদেশে অন্যান্য যত ধরনের রাজনৈতিক ডামাডোল থাকে, এবং আমরা পূর্ববর্তীকালে দেখেছি সেটা মুক্তিযুদ্ধ হোক, 90-এর গণ-অভ্যুত্থান হোক, অন্যান্য যত জন আন্দোলন হোক, সকল জায়গাতে দেখবেন যে হচ্ছে মানুষের ন্যায্য অধিকারগুলি হচ্ছে থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং আমার মনে হয় যে এই গণ-অভ্যুত্থানের বুনিয়াদটা সেইখানেই নিশ্চিত হবে যদি আমরা এই ন্যায় বিচারগুলি পাই। আর আজকে যে সংস্কারের যে আলাপ প্রক্রিয়া আমরা দেখছি, আপনি বিভিন্ন সংস্কারের ম্যানিফেস্টেশন কিন্তু তরুণেরা কিন্তু দেয়ালে গ্রাফিতিতে লিখে দিয়েছিল। আপনারা যদি শুধু যেতে যেতে দেয়ালগুলি দেখেন, তার কয়টা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে সেটা দেখেন। তো বাংলাদেশের এই তারুণ্য খেকো যে রাষ্ট্র, এই তারুণ্য খেকো রাষ্ট্রটা কি এই তরুণদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সত্যিকার অর্থে দাঁড়াবে? যারা পথে ছিলেন, যারা এই ভাঙাচোরা মানুষ হিসাবে হচ্ছে দাঁড়িয়েছিলেন, নিজেরা এই যে যুথবদ্ধ হয়ে থাকে, আমি সবাইকে দেখছি এখানে আজকে যে চলচ্চিত্রকার রজত তন্ময়, এখানে দোলা, আমাদের সবার বাড়ির ঘরগুলি আসলে আমাদের নিজস্ব নয়। আমাদের বাড়িতে অসংখ্য মানুষ থাকে, যেরকম আপনারা যারা পূর্বতন, আপনাদের সাথে অনেক মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দাঁড়িয়ে গেছে। এদের কথাগুলি একটু ভাববেন। মঞ্চে কথা বলার অভ্যাস আমার খুব বেশি নেই। প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধান অতিথি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, উপস্থিত আছেন আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম, প্রিয় রামু সহ যারা উপস্থিত হয়েছেন আজকে, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমার যা বলার আছে সেটা এই প্রামাণ্যচিত্রের মধ্যেই পাবেন। নতুন করে কিছু বলবো না, শুধু বলবো যে প্রিয়কে আমরা হারিয়েছি, সেই সাথে হারিয়েছি প্রিয়র রাজনৈতিক চিন্তা, আদর্শ, সবকিছুকেই। সিনেমাটাতে এগুলো ধরার চেষ্টা করেছি। প্রিয়র মতো মানুষ যে আন্দোলনে ছিল, সারা জীবন লড়াই করেছে, সেই মানুষটাকে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখবেন, বলবেন, লিখবেন, এটা নিয়ে। এতটুকুই। সবাই আসছেন সেজন্য আবারও ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ভাই না দেখে কথা দেখার পর বলতে পারে। শুভ সন্ধ্যা। আমি বক্তা হিসেবে খুবই খারাপ, আর এখানে আসার আগে আমি এসেছি এডিটিং থেকে, এবং এডিটিং চলছিল একটা ছবি, যেটা ইয়াং একটা ফিল্ম মেকার বানাচ্ছে। ছবিটার নাম হচ্ছে উইল ইউ এভার স্লিপ মা, এবং সেখানে আমি বসে বসে প্রিয় আম্মাকে দেখছিলাম। সো ইটস ভেরি হার্ড। এবং ওই ছবিটা আমি নিশ্চিত যখন সবাই দেখবেন তারা অনুভব করবেন। একটু আগে আমিরুল রাজীব বলছিলেন শূন্যতার কথা। এই শূন্যতা খুব ভয়াবহ, এবং আমরা আমাদের কাজের মধ্যে এই শূন্যতাকে ধরার চেষ্টা করছি, সেটা ফিল্মের চেষ্টা করছি। জুলাই জাদুঘরে একটা স্পেশাল কিউরেশন হচ্ছে অ্যাবসেন্স ইজ প্রেজেন্স নামে। জোহান নামে একটা ইয়াং ফটোগ্রাফার ওটা নিয়ে কাজ করছে। এখন আমাদের আসলে কাজটা কি, মানে আমাদের বলতে আমি আমার এই সেটা বোঝার চেষ্টা করছি। আমার উপর অর্পিত দায়িত্বটা হচ্ছে আমরা চলে যাওয়ার আগে জুলাইয়ের গল্পটা যতখানি সম্ভব বলে যাওয়া, প্রতিষ্ঠা করা, শুরু করা। এটা একদিনে শেষ হবে না। আপনারা জানেন যে যে কোনো ঘটনা যখন ঘটে ওটা হচ্ছে ফ্যাক্ট, কিন্তু ফ্যাক্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এটা আমাদের ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে। এই যে আজকে প্রিয়র উপর যে ডকুমেন্টারি বানাচ্ছে, এটাও কিন্তু সেই একই প্রচেষ্টা, যে কি করে আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামগ্রিক কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে উঠছে, এবং এটাতে সবাই কন্ট্রিবিউট করছে। আমরা প্রত্যেকে কন্ট্রিবিউট করছি।
সরকার তার জায়গা থেকে করছে, হাজার সীমাবদ্ধতার পর আমি সরকারি প্রতিষ্ঠানে এখন কাজ করি। আমি সারা জীবন ছিলাম বেসরকারি মানুষ, এখানে ঢুকে আমি বুঝতে পেরেছি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কত ভয়াবহ। আমি বেরোনোর পরে একটা ভালো বই লিখতে পারবো যে হোয়াট আই ওয়েন্ট থ্রু এই 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 কয় মাসে। যাক, সেটা অন্য আলাপ। আমি আমিরুল রাজীবের একটা প্রসঙ্গ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে যেমন উনি যে কথাটা বললেন যে আমাদের যারা তরুণ স্বপ্নদ্রষ্টা, যারা ফিল্ম বানাতে চায়, কেউ হয়তো ফটোগ্রাফার হতে চায়, এক একজন এক এক কাজ করতে চায়, তাদের জন্য আসলে আমরা কি করছি, এটা খুব পিকুলিয়ার। আমি এমন একটা মিনিস্ট্রির দায়িত্বে আছি যে মিনিস্ট্রির অধীনে এগুলো না। এর আগেও আমি একটা কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে বলেছিলাম যে আমাদের এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি, এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড় কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি। মানে এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি। আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন, এটাতে আসার আগ পর্যন্ত এই যে প্রিয়, আমি জানি প্রিয় ওয়ান্টেড টু বিকাম এ ফিল্ম মেকার সামডে, এবং and when I say this it breaks my heart because ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল। তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সামডে উই উইল ওয়ার্ক টুগেদার। এখন ধরা যাক এই ঘটনা যদি প্রিয়র সঙ্গে না ঘটতো, অর্থাৎ প্রিয় যদি এখনো আমাদের সঙ্গে থাকতো, তাহলেও কি আমরা ওদের জন্য খুব আশার কিছু কথা শোনাতে পারতাম? আমার মনে হয় না। আমরা যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যারা ইয়াং আর্টিস্ট, তাদের জন্য আসলে খুব বেশি আশার কিছু নাই। এটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না, কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে সম্ভব না। আমরা যেটা করলে আমাদের এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা প্রিয়র মতো আরও যারা স্বপ্নবান আছে, তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে, তাদের কাজের ক্ষেত্রটা অনেক সুন্দর হবে, সেটা করবার জন্য যে ধরনের রিফর্ম দরকার, এটা আপনার অ্যাটলিস্ট 5 বছর লাগবে। এই 9 মাস বা 10 মাস বা 1 বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। তবে আমি যে কাজটা করে যাব, এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যে কাজ সেগুলো করছি, সেটা হচ্ছে জুলাইয়ের ন্যারেটিভ, ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয়, এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয়, বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয়। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। কিন্তু আমি যেদিন স্টেপ ডাউন করব, আমি সেদিন একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর নামে সেই প্রেস কনফারেন্স হবে। সেখানে আমি অ্যাটলিস্ট আমি যা দেখেছি সরকারে ঢুকে, এটাকে কি করে আমাদের মেজর রিফর্মগুলো ভবিষ্যতে করা যাবে, সেটার ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো, এইটুকু কাজ করা যাবে। এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, জুলাই ন্যারেটিভ, জুলাই মিউজিয়াম, কালচারাল ইনক্লুশন, এই অল দিস থিংস, এগুলো করছি। আর আরও অনেক যে প্রিয় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয়, তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি, কিন্তু অ্যাজ আই সেড, এটা হয়তো পরবর্তী সরকারকে এসে করতে হবে। আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য। তন্ময় আমাকে ছবিটা কালকে পাঠিয়েছে, আমি এখনও দেখিনি আসলে আমি সাহস করে দেখতে পারিনি, কারণ আমি নিশ্চিত এখানে প্রিয়র কোনো না কোনো ফুটেজ থাকবে। আমি খুবই কি বলে দুর্বল চিত্তের মানুষ, কিন্তু এখন কি আপনার মানে জীবন এরকমই আয়রনিক হয়ে ওঠে। আমি খুবই দুর্বল চিত্তের মানুষ। আমার আম্মা যখন 26 দিন আইসিইউতে ছিলেন, আমি একদিনও ওনাকে দেখতে যাইনি, মানে প্রতিদিন হাসপাতালে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকতাম, উপরে যেতে পারতাম না। আমার বউ উপরে যেত, আমি যেতে পারতাম না, কারণ আমি ভয় পেতাম। আর আমাকে এখন ঘন্টার পর ঘন্টা এডিটিং রুমে কাটাতে হয় এই সব হারানো মানুষদের কথা দেখতে দেখতে। আমি
অফকোর্স আমার ট্রমার মানে ওনাদের ট্রমার কাছে আমার ট্রমার কোনো গুরুত্বই নেই, মানে এতই অল্প আমারটা। কিন্তু আমার এই সামান্য ট্রমা দিয়ে আমি বুঝতে পারি যে প্রিয়র মারা বা প্রিয়র মায়ের মতো আরও যারা আছেন তারা কী ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্রিয়র মেয়ে, যে হয়তো জানো না যে ও হয়তো বলে যে পুলিশ এসে বাবাকে মেরে দিয়ে গেছে, ও জানে না যে হোয়াট ডাজ মানে এটা দিয়ে কী বোঝায় যে মেরে দিয়ে যাওয়া মানে কি, মানে বাবা এখন কোথায় আছে। দিস ইজ সো হার্ট ব্রেকিং। এবং এই ঘটনা অনেক পরিবারের সঙ্গে ঘটছে এই জুলাইতে। ফলে আমাদের সম্মিলিত দায় হচ্ছে এই ন্যারেটিভটা, আমাদের এই গল্পগুলোকে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পরিণত করা। কারণ আবার বলছি, আমরা যদি আমাদের গল্পগুলো বলে না যাই, ফ্যাক্ট হারিয়ে যায়, দুদিন পরে ফ্যাক্ট আর থাকবে না যদি আমাদের কালেকটিভ ন্যারেটিভের পার্ট না হয়। এবং সেই কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে ওঠার জন্য একটা কাজ তন্ময় করেছি, আমি তন্ময়কে অনেক ধন্যবাদ জানাই। আর সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। থ্যাংক ইউ। আমি এখানে দাঁড়িয়ে যে ভূমিকা পালন করছি এটা কোনো মাস্টারের করতে হবে এটা আমি আশা করি না। আমি আশা করি অন্য কোনো মাস্টারের এই একই জায়গায় দাঁড়িয়ে একই জিনিস করতে না হয়। মাস্টারদের অনেক রকম দুর্বলতা রয়েছে। আমরা ভালো ছাত্রদের পছন্দ করি, যারা ঠিকভাবে কাজ করে, যারা পরীক্ষা ঠিকভাবে দেয়, যারা রেজাল্ট ভালো করে তাদের কথা বলি। কিন্তু তার বাইরে অনেক ছাত্রছাত্রী থাকে যাদের কথা আমাদের তেমন নজর দেওয়া হয় না। আমাদের পদ্ধতিটাই ওই রকম, আমরা পরীক্ষা নিয়ে তো কাজ করি, কাজে সত্যিকার অর্থে ওই কাঠামোর মধ্যে যারা পড়ে না তারা বাদই পড়ে যায়, অনেক অর্থেই বাদ পড়ে যায়। প্রিয় সেরকমই একজন, প্রিয়র সাথে আমার সেরকম কোনো যোগাযোগ ছিল না। এবং সে মেধাবী ছাত্র বা সেরকম কোনো কিছু হলে যে জিনিস হতো সেটা হয়নি। কিন্তু আমার অভিজ্ঞতায় বলে যে যারা ওই প্রান্তিক জায়গায় থাকে, যাদের কাছে পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় ভালো করা অত গুরুত্বপূর্ণ কোনো কিছু না, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাদেরকে আমরা জায়গা দেই না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থতা। আমার নিজের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেটা সত্য। আমি কথাগুলি এই কারণেই বলছি যে আমরা যেভাবে বড় হই, যে মূল্যবোধগুলি আমাদের কাছে বোঝানো হয়, যেই জিনিসগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে গেলানো হয়, সেগুলির মধ্যে যেটা আমি বিশ্বাস করি, যেটা সত্যিকার অর্থে আমাকে স্পর্শ করে, যেটার পেছনে আমি ত্যাগ করতে রাজি আছি, সেই জিনিসগুলিকে করার উৎসাহ দেওয়ার মানুষ কিন্তু খুব কম। উৎসাহ দেওয়ার ব্যাপার রয়েছে, তুমি রেজাল্ট ভালো করো, তোমাকে বিদেশে পাঠানো হবে, তুমি ভালো চাকরি করবে, বাড়ি গাড়ি অনেক কিছু হবে, ওগুলি দিয়েই তো সবকিছু মাপা হয়। কাজে ওর বাইরে যারা পড়ে যায় তাদের জায়গা সত্যিকার অর্থে আমাদের সমাজে এখানে নেই। আজকে মাননীয় উপদেষ্টা ফারুকী এখানে প্রিয় সম্বন্ধে কথা বললেন। প্রিয় যদি মারা না যেত তাহলে কোনো উপদেষ্টা তার সম্বন্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমার মনে হয় না। এবং এটা আমি বলছি এই কারণেই যে যদি সেই ধরনের একটা সমাজ আমরা না করতে পারি, যদি আমাদের মূল্যবোধটাকে আমরা নিজেরা প্রশ্ন করতে না শিখি, যদি একজন শিল্পী তার শৈল্পিক তাড়নাবোধেই প্রাণ দিতে রাজি আছে, তার আদর্শের জন্য প্রাণ দিতে রাজি আছে, তার দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে, সেই জিনিসটা প্রাণ না দেওয়া পর্যন্ত আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে একটা বড় ভাগ থেকে যায়। এবং এই ভাগটা পূরণ করাই হয়তো আমাদের কাজ। কারণ না হলে আবার আরেক প্রিয়র বসে থাকতে হবে জান দেওয়ার জন্য, যেই কারণে তার সম্বন্ধে কথা বলা হয়, তার কাজকে মূল্যায়ন করা হয়। আমি লম্বা কথা বলার জন্য একেবারেই আসিনি।
কিন্তু একটা জিনিস সত্যি আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যেই সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি, যেই সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষাও একটা অংশ, সেখানে আমরা কি কাকে মূল্যায়ন করি, কি মূল্যায়ন করি, কোনটাকে অর্থবহ মনে করি এবং কোনটা না হলে আমরা একজনের জীবন সার্থক হবে বা হবে না মনে করি, সেই জিনিসগুলি আমাদের বোধহয় প্রশ্ন করার প্রয়োজন রয়েছে। এখানে আমরা এসেছি, এখানে জাদুঘরের একটা বড় মঞ্চ, এখানে প্রিয়র মতন একজন যে সত্যিকার অর্থে আমরা যেই স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের জন্য আমরা আকুতি মিনতি করে বসে আছি যে ওই রকম বাংলাদেশ আমরা পাবো কি পাবো না আমরা জানি না, কিন্তু একজন মানুষ তো সেটার জন্য জান দিতে রাজি ছিল। সেই পরিস্থিতির পরেও তার উপরে যেই প্রামাণ্য চিত্র হচ্ছে, সেটার জন্য তেমন লোক দেখার প্রয়োজন বোধ করেনি, এটা আমাকে কষ্ট দেয়। এইখানে আজকে যদি আমি মেরিল সাবানের একটা বড় বিজ্ঞাপন, চাকচিক্যের একটা জিনিস হতো, এখানে তারকারা থাকতো, অনেক ধুমধারাক্কা জিনিস হতো, তাহলে আমরা জায়গা দিতে পারতাম না, টিকিট কিনে লোকজন আসতো, বাইরে হয়তো মারামারি হতো, কেউ ঢুকতে পারছে কি পারছে না। এটা আমাদের মানতে হবে যে আমাদের মূল্যবোধটা কোথায় চলে গেছে, যেখানে এই পার্থক্যটা আমরা বুঝি না বা বুঝে ভুল জিনিসটাকে আমি নেই, সেটা আমাকে কষ্ট দেয়। প্রিয় মা এখানে রয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার আমার কোনো জায়গা নেই। আমি আমার নিজের ভাইকে হারিয়েছি ছোটবেলায়, এতদিন পরে, এত বছর পরে সেই বেদনা আমি এখনো ধারণ করতে আমার কষ্ট হয়। মা হিসাবে একজন সন্তানকে হারানোর বেদনা উনি কি করে সামাল দেন আমি জানি না। যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 3 দিন আগে ঘটে যাওয়া মাইলস্টোনের শিশুদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব এবং যারা বেঁচে আছে, যারা বেশিরভাগ পড়ে গেছে, আমি মা হিসেবে বলবো আল্লাহ আপনি তাদেরকে নিয়ে যান, আর যারা অল্প ক্ষত নিয়ে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন। আন্দোলনে যারা মারা গিয়েছে এবং তাদের তো অবশ্যই আমরা দোয়া করব, এবং যারা আহত আছে আমরা সবাই তাদের পাশে থাকব। আমি অনেক খারাপ মা, আমার কাছে মনে হয় আমি ভালো মা না। আমার কাছে মনে হয় আমি কেন দৌড়াচ্ছি, আমি আসলে কোথায় যাচ্ছি, আমাকে কেন ডাকলে আমি এগুলো জায়গায় যাই। একটা মা হয়ে সে তো সারাদিন কান্নাকাটি করবে। আমি জানি না আমি কিসের নেশায় ছুটছি। প্রিয় গত বছর 19 তারিখে মারা গিয়েছে, আমি রংপুর থেকে 18 তারিখে চলে আসছি। কেন জানি মনে হলো আমি প্রিয়কে ঢাকায় পাবো, আমি কিছুতেই 18 তারিখ থাকতে পারিনি। একটা মা কিন্তু 19 তারিখে থাকতো, দোয়া দরুদ সব কিছু আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমি কাউকে বলতে পারিনি যে আমি পালিয়ে আসছি। 19 তারিখ সারাদিনই আমি ভাবছি যেন 5টা না বাজে। আসলে একটা মা হয়ে এই কথাগুলো বলা অনেক কষ্ট। আমার ছেলে মারা যাওয়ার পরে আমি বুঝলাম আমার ছেলের অনেক বন্ধু, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই। আমি জানতাম যে ওর মতন কম কথা বলা, চুপচাপ থাকা ছেলে। আমি সবসময় বলতাম যে তোমার মা সবার সঙ্গে মিশে, তুমি মিশতে পারো না। ওকে একটা জিনিস খেয়াল করেছি, ও আত্মীয় স্বজনদের কাছে মিশতে চাইতো না। ও ছোটবেলা থেকে আমি যেমন সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, কখনো কারো কাছে হাত পাতিনি। বড় হওয়ার পরে ঢাকায় যখন আসলো আমি বলতাম তোমার নানুর বাসায় যাও, ওখানে কয়েকদিন থাকো, ওখানেই খাওয়া দাওয়া করো। তো আমাকে বলতো যে ছোটবেলা থেকে তাহলে এটা শেখাওনি কেন, যে অমুকের কাছে যাও, অমুকের কাছে টাকা চাও।
আসলে অনেক ভারী জিনিস। আমার কাছে মরে যাওয়ার পর যে যে মানুষ তুমি দেখবা তুলে ফেলা যায় একজন আরেকজনকে। কিন্তু একটা মৃত লাশ বহন করার সাথে সাথে না শোক শোক শুধু শোক মানে ওজনটা না ওটার সাথে মানে ভরটা যুক্ত হয় না, একসাথে না শোক অনেক রকম মনে করো ফিলিংস মিশ্র ফিলিংস কাজ করে। কোনো সংস্কার নাই। এই বিচার পাওয়ার জন্য সবাইকে আবার দাঁড়ানো লাগবে। সরকার চেঞ্জ হলে কি হবে আমি জানি না।